ওকে, সো এপিজেনেটিক রেগুলেশন, এটা আমরা গতদিন আলাপ করেছিলাম কয়েকভাবে হতে পারে। তো তার মধ্যে যেভাবেই হোক না কেন, এই এপিজেনেটিক চেঞ্জ বা এপিজেনেটিক মার্ক গুলো, সেটা ডিএনএ মিথাইলেশন হোক, হিস্টোন মডিফিকেশন হোক, আরএনএ ইন্টারফিয়ারিং স্মল মানে ইন্টারফিয়ারিং আরএনএ বা আরএনএআই হোক, কিংবা 3D লোকালাইজেশন, যেটাই হোক না কেন, আহ, আহ, একটু সরি, আচ্ছা, সেটা যেটাই হোক না কেন, এটা সেলের নিউক্লিয়াসে এই জিনিসগুলোকে বলা হয় এপিজেনেটিক মার্ক। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? এক কথায় বলে, এগুলোকে বলে হচ্ছে এপিজেনেটিক মার্ক। হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি ঠিক স্যার, আছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি রেসপন্স না করলে অনলাইন ক্লাসে আসলে বোঝা যায় না, যে এমনও হতে পারে আপনারা সবাই ডিসকানেক্টেড হয়ে গেছেন, কিংবা আমার কোনো অডিও আসতেছে না। এজন্য রেসপন্স এখানে দরকার আছে, আদারওয়াইজ বোঝা যায় না। জি সামনাসামনি স্যার। হলে তো আমি দেখতেছি আপনাদের চেহারা দেখে বোঝা যায়, কিন্তু এখানে রেসপন্স না করলে বোঝার অন্য কোনো উপায় নেই। আর আমি তো স্ক্রিন শেয়ার করছি, সুতরাং আপনাদেরকে আমি দেখতেও পাচ্ছি না ভিডিও বা ইয়াতে। আচ্ছা, তো এগুলোকে বলা হচ্ছে এপিজেনেটিক মার্ক। এখন এই এপিজেনেটিক মার্ক গুলো আহ, পুরা একটা ম্যামালিয়ান লাইফ সাইকেলে হচ্ছে দুইবার ইরেজড হয়, অর্থাৎ এই মার্কগুলা ডিলিট হয়ে যায়, আবার দুইবার এস্টাবলিশ হয়। এই জিনিসটা একটু না বুঝলে আপনি এপিজেনেটিক ডিসঅর্ডার গুলো, যেমন ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, এগুলো মেকানিজমটা পুরোপুরি বুঝতে পারবেন না। এই এপিজেনেটিক মার্কিং কিভাবে, মানে মার্কিং কখন থাকে আর কখন থাকে না। তো আহ, একবার ইরেজ হয় গ্যামেটোজেনেসিসের সময়, আর একবার ইরেজ হবে হয় ফার্টিলাইজেশনের পরে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আহ, প্রথম মানে গ্যামেটোজেনেসিসের সময়কার ইরেজারটা এই, এবং এস্টাবলিশমেন্টটা এই ফিগারে দেখানো হয়েছে। এখানে দেখেন, মাউস পয়েন্টার দেখা যায়? জি স্যার। আচ্ছা, প্রাইমর্ডিয়াল জার্ম সেল, এটা রিপ্রোগ্রামিং হচ্ছে। তো রিপ্রোগ্রামিং বলতে বোঝায় ইরেজার অফ ইমপ্রিন্টিং, ডিএনএ মিথাইলেশন, এক্স ক্রোমোজোম অ্যাক্টিভেশন, রিঅ্যাক্টিভেশন, এগুলো হচ্ছে এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল আর কি, ডিভিশন বা ডিফারেন্সিয়েশনের একটা পর্যায়ে এটা। তারপরে এগুলো মিওসিস হয়ে মায়োসিস হয়ে এগুলো তো হ্যাপ্লয়েড সেল হবে। তো হ্যাপ্লয়েডে যাওয়ার ঠিক আগে এই এপিজেনেটিক মার্কগুলো ডিলিট হয়ে যায়, ইরেজড হয়ে যায়। তারপরে আবার গ্যামেট যখন হয়, তখন গ্যামেটের মধ্যে তখন আবার নতুন করে এপিজেনেটিক মার্কগুলো, যেমন ইমপ্রিন্টিং প্যাটার্নাল বা ম্যাটার্নাল ইমপ্রিন্টিং বা ইত্যাদি, এইসব ঘটনাগুলো আবার নতুন করে এস্টাবলিশ হতে থাকে। ঠিক আছে? জি ইন স্যার। জেনারেলি হচ্ছে গিয়ে এটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা একটু খেয়াল মানে রাখবেন, পরে আমরা যখন স্পেসিফিক ডিজিজ একটু ডিসকাস করব, তখন এটা মাথায় রাখতে হবে। আর আহ, এইভাবে মানে ইরেজ হয়ে যাওয়ার পরে যখন রিএস্টাবলিশমেন্ট হয়, তখন প্যাটার্নাল গ্যামেট, অর্থাৎ স্পারমাটোজোয়াতে এক ধরনের ইমপ্রিন্টিং প্যাটার্ন পাওয়া যাবে, আর ম্যাটার্নাল গ্যামেট বা ওভামে আর এক ধরনের ইমপ্রিন্টিং প্যাটার্ন পাওয়া যাবে। তো তারপরে সেটা যখন আহ, ইয়া হয়, যখন সেটা জাইগোট ফর্মেশন হয়, তো জাইগোট ফর্মেশনের পরে যখন জাইগোটটা সেই 2 সেল স্টেজ থেকে শুরু করে, ওয়ান সেল স্টেজ থেকে শুরু করে ব্লাস্টোসিস্ট পর্যন্ত, অর্থাৎ 16 সেল মরুলা স্টেজ পার করে। এই সময় যদি আপনি মনে করেন এমব্রিওলজি, তাহলে
এই সময় এই সময়ে এমব্রায়োর সাইজ বাড়ে না, শুধু সেল নাম্বার বাড়তে থাকে। জিনিসটা কি মনে আছে? জি স্যার 16 সেল জি পর্যন্ত। স্যার হ্যাঁ, তো এই সময়ের মধ্যে আম, আবার মানে ইয়ে আর কি এপিজেনেটিক মার্কিং গুলো আবার ইরেজড হতে থাকে, ঠিক আছে? তারপরে যখন যখন 16 সেল স্টেজ হয়ে এটা ইনার সেল মাস এবং আউটার সেল মাস, অর্থাৎ যেটা হচ্ছে ট্রফো একটু ডাউন, এই ইনার এবং আউটার সেল মাস যখন সেপারেট হয়, তারপর থেকে আবার সেই সময় থেকে তখন আবার রিমিথাইলেশন অফ ডিপ্লয়েড জিনোম, মানে এপিজেনেটিক মার্কগুলো আবার ব্যাক করে আর কি, করতে থাকে। তাহলে এটা দুইবার ইরেজ মানে হলো এবং দুইবার এস্টাবলিশ হলো। একটা ঘটনা হচ্ছে গ্যামেটোজেনেসিসের সময়, আর একটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন, ঠিক আছে? বা জিনিসটা কি ইয়া আহ, বোঝা গেছে কিনা? হ্যাঁ, জি জি স্যার স্যার আচ্ছা, মানে পোস্ট জাইগোট অবস্থায়। তো এটাই এটা এখন আপাতত এটুকু মানে মাথায় রাখেন। আমরা এইবার আমরা একটা এক্সাম্পল হিসেবে এই এঞ্জেলম্যান সিনড্রোম আর প্রেডার-উইলি সিনড্রোম এর কথায় আসি। এটা ইমপ্রিন্টিং এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হিসেবে সব জায়গায় বলা হয়। আরো আছে ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, কিন্তু এটাকেই একটা ভালো এক্সাম্পল হিসেবে এই দুটা ডিসঅর্ডার সিনড্রোম এর উল্লেখ করা হয়। তো আহ, তাহলে আপনারা একটা জিনিস তো জানেন যে ম্যাটার্নাল ক্রোমোজোমে, যেটা মায়ের কাছ থেকে আসে, সেই ক্রোমোজোমে প্রেডার-উইলি জিন ইমপ্রিন্টেড থাকে নাকি? জি স্যার আর জি স্যার প্যাটার্নাল ক্রোমোজোমে হচ্ছে অ্যাঞ্জেলম্যান, ম্যাটারনালটাই হ্যাঁ হ্যাঁ, অ্যাঞ্জেলম্যান জিন ইমপ্রিন্টেড থাকে, ঠিক আছে? অ্যাঞ্জেলম্যান। এখন আহ, মানে এখন ইয়াতে যদি ম্যাটার্নাল ক্রোমোজোমে মানে ম্যাটার্নাল ক্রোমোজোমে অ্যাঞ্জেলম্যান জিন অ্যাক্টিভ থাকে। জি এখন স্যার যদি ম্যাটার্নাল ক্রোমোজোমের অ্যাঞ্জেলম্যান জিন ডিলিট হয়ে যায় বা ওটা যদি এক্সপ্রেস না করে কোনো কারণে, ঠিক আছে, জি স্যার তাহলে কি হবে? তাহলে প্যাটার্নাল ক্রোমোজোমে তো নর্মালি ফিজিওলজিক্যালি ইমপ্রিন্ট অ্যাঞ্জেলম্যান জিন ইমপ্রিন্টেড, আর ম্যাটার্নাল ক্রোমোজোমে একটা অ্যাক্টিভ কপি থাকার কথা ছিল, সেটা সেটাও নাই কাজ করছে না, তখন অ্যাঞ্জেলম্যান সিনড্রোম হয়, ঠিক জি আছে? স্যার জি আচ্ছা, স্যার আর প্রেডার-উইলি সিনড্রোমে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে প্যাটার্নাল ক্রোমোজোমের প্রেডার-উইলি জিন অ্যাক্টিভ থাকার কথা নর্মালি। এখন সেটা যদি ডিলিট হয়ে যায়, এখানে শুধু ডিলিশন বলা হয়েছে, বাট ডিলিশন হোক বা অন্য যে কোনো উপায়ে হোক, যেটা নর্মালি অ্যাক্টিভ থাকার কথা সেটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তা আর ম্যাটার্নাল ক্রোমোজোমে তো নর্মালি প্রেডার-উইলি জিন ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক জি আছে, স্যার জি স্যার ইমপ্রিন্টিং এর কারণে। তো তখন দুইটা ক্রোমোজোমেই বাই অ্যালিলিক ইনঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, তখন প্রেডার-উইলি সিনড্রোম ডেভেলপ করে, ঠিক জি আছে? স্যার আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আপনাকে একটু আপনাদেরকে একটু মাথা খাটাতে হবে, চিন্তা করতে হবে আগে আমি যেটা বললাম সেটা সাপেক্ষে। তাহলে এই যে ম্যাটার্নাল এবং প্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে ম্যাটার্নালটাতে যে প্রেডার-উইলি জিন ইমপ্রিন্টেড থাকে কিন্তু অ্যাঞ্জেলম্যান অ্যাক্টিভ থাকে, আবার প্যাটার্নাল ক্রোমোজোমে যে প্রেডার-উইলি জিন অ্যাক্টিভ থাকে কিন্তু অ্যাঞ্জেলম্যান জিন ইমপ্রিন্টেড থাকে, এই যে দুইটা জিনিস, এটা তো কোন সেল? এটা সোমাটিক সেল না গ্যামেটের কথা বলতেছি এটা? এটা তো স্যার এটা তো স্যার সোমাটিক সেল সিস্টেমাটিক সেল হ্যাঁ, সোমাটিক সেলে, ঠিক আছে। এখন আপনি সোমাটিক সেল কি প্রাইমর্ডিয়াল জার্ম সেলগুলো হচ্ছে সোমাটিক সেল নাকি? হ্যাঁ, জি স্যার প্রাইমর্ডিয়াল জার্ম সেল তো সোমাটিক সেল, ডিপ্লয়েড সেল, জি ঠিক স্যার আছে। ডিপ্লয়েড হ্যাঁ, তো একটা প্রাইমর্ডিয়াল জার্ম সেল থেকে বা একটা মায়োসিসের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড সেল হয় নাকি? জি স্যার হ্যাঁ, চারটা আছে হ্যাঁ, জি স্যার 4টা হয়। তো 4টার মধ্যে আহ, দুইটাতে হচ্ছে মানে রাফলি হচ্ছে ওই দুই হ্যাপ্লয়েড সেট বেসিক্যালি
তো হ্যাপ্লয়েড সেট ডিস্ট্রিবিউট মানে দুইটাতে ডিস্ট্রিবিউট হয়, সেটা আবার মানে মিওসিসের মতো ডিভিশন হয়, যে মানে মাইটোসিসের মতো ডিভিশন হয়, যেটাকে বলে হচ্ছে মিওসিস 2। জি স্যার। হ্যাঁ, জি তাই স্যার। তো? জি স্যার। হ্যাঁ, তার মানে এই যে হ্যাপ্লয়েডস দুইটা সেট যে যাচ্ছে এখন ডাইরেক্টলি যদি সোমাটিক সেল থেকে এভাবে যেত, তাহলে খেয়াল করে দেখেন মেল গ্যামেট বা স্পার্মের ক্ষেত্রে কি অবস্থা হতো। আমি যদি জাস্ট মানে এটুকু চিন্তা করে দেখি যে প্যাটার্নাল ক্রোমোজোমের ক্ষেত্রে তো তার মানে সোমাটিক সেলে প্রত্যেকটা সোমাটিক সেলে একটা ক্রোমোজোমে হচ্ছে গিয়ে ধরেন অ্যাঞ্জেলম্যান ইমপ্রিন্টেড, আর একটা ক্রোমোজোমে হচ্ছে অ্যাঞ্জেলম্যান অ্যাক্টিভ আছে, তাই না? জি তাহলে স্যার। যদি ডাইরেক্টলি সেটা সেপারেটেড হয়ে দুইটা গ্যামেটে যায়, তাহলে কি হবে? 50% গ্যামেটে মানে 50% স্পার্মের মধ্যে প্রেডারুলি জিন ইমপ্রিন্টেড আর থাকার কথা, আর 50% স্পার্মাটোজোয়ার মধ্যে প্রেডারুলি জিন অ্যাক্টিভ থাকার কথা। 50% স্পার্মাটোজোয়াতে অ্যাঞ্জেলম্যান জিন অ্যাক্টিভ থাকার কথা, 50% স্পার্মাটোজোয়াতে অ্যাঞ্জেলম্যান জিন ইমপ্রিন্টেড থাকার কথা, তাই না? জি স্যার। এই কথাটা বুঝতে পারছেন তো? যদি একটা ক্রোমোজোমই একটা গ্যামেটে যায়, তাহলে এরকমটাই তো হওয়ার কথা, নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটুকু তো বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। তো তাই যদি হয়, তার মানে কি হলো? তার মানে প্যাটার্নাল, তাহলে তো প্যাটার্নাল ক্রোমোজোমে এমনিতেই যেহেতু ইনঅ্যাক্টিভ থাকে 50% ক্ষেত্রে, তাহলে তো 50% ক্ষেত্রে এমনিই অ্যাঞ্জেলম্যান সিনড্রোম বা প্রেডারুলি সিনড্রোম হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি ম্যাটার্নাল গ্যামেটেও তাই হওয়ার কথা। ঠিক আছে? আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, একটু কঠিন, কঠিন স্যার। অত কঠিন না। আপনি একটু মাথা খাটায় দেখেন যে হচ্ছে এই যে উপরে দুইটা ছবি, দুইটা ক্রোমোজোমের ছবি দেওয়া আছে, জি ঠিক স্যার। আছে? হ্যাঁ, তো আপনি গ্যামেট তৈরির সময় আপনি মনে করবেন যে একটা ক্রোমোজোম একটা গ্যামেটে যাবে, আর একটা ক্রোমোজোম আরেকটা গ্যামেটে যাবে, ঠিক আছে? বা 50% গ্যামেট হবে ওই প্রেডারুইলি ইমপ্রিন্টেড অ্যাঞ্জেলম্যান অ্যাক্টিভ, আর 50% গ্যামেট হবে প্রেডারুইলি অ্যাক্টিভ অ্যাঞ্জেলম্যান ইমপ্রিন্টেড, নাকি? জি স্যার। এটা মায়ের গ্যামেটেও হবে, বাবার গ্যামেটেও হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি যদি এটা এখন ওই যে মিলায় দেখেন, ওই যে পানেট স্কোয়ার বা চার্ট বানায় দেখেন, তাহলে ওখানে খেয়াল করবেন যে এরকম মিলাইলে 25% বাচ্চা এমনি অ্যাঞ্জেলম্যান সিনড্রোম হবে, আর 25% বাচ্চা এমনি প্রেডারুলি সিনড্রোমে ঢুকে হয়ে যাবে নর্মালি। জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, কিন্তু তা তো হয় না, নাকি? জি স্যার। প্রতি 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার কি অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, না আর স্যার। প্রতি 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার কি প্রেডারুলি সিনড্রোম হয় নাকি? হ্যাঁ, না তাহলে স্যার। তাহলে এই ব্যাখ্যার মধ্যে অসম্পূর্ণতা আছে, সেটা কোথায় বলেন? আমি যেটা বললাম আর কি। তাহলে স্যার পোস্ট জাইগোটিক্যালি আবার স্যার। না, বিষয়টা হচ্ছে পোস্ট জাইগোটিক না, এটা হচ্ছে প্রি জাইগোটিক। ওই যে ইরেজার হয় বললাম না, জি স্যার। ইরেজারের গুরুত্বটা হচ্ছে এই যে সোমাটিক সেলে যখন থাকে তখন প্যাটার্নাল এবং ম্যাটার্নাল ক্রোমোজোম অনুযায়ী তাদের ইমপ্রিন্টিং প্যাটার্ন ডিফারেন্ট থাকে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি ওইটাই যদি গ্যামেটে যায় তো আনচেঞ্জড অবস্থায়, তাহলে 50% গ্যামেট প্যাটার্নাল, মানে যার গ্যামেট তার বাবার মতো ক্রোমোজোম হতো 50% ইমপ্রিন্টিং প্যাটার্ন থাকতো 50% গ্যামেটে, এবং তার মায়ের মতো ইমপ্রিন্টিং প্যাটার্ন থাকতো বাকি 50% গ্যামেটে, স্যার ঠিক আছে? এখানে কি, স্যার এখানে কি কোনো মানে নির্দিষ্ট করা আছে, যেমন যে প্যাডার-উইলি স্বাভাবিকভাবে সবসময় প্যাটার্নাল অ্যালিলেই ইমপ্রিন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা কিভাবে এনশিওর হয়? এটা হচ্ছে যে সোমাটিক সেলে যা ছিল ছিল, ওই কি প্রাইমোর্ডিয়াল জার্ম সেল মাইটোসিসের ঠিক আগ দিয়ে সে সোমাটিক যে ইমপ্রিন্টিং প্যাটার্ন সেটা ডিলিট করে ফেলে। তারপরে যখন মিওসিস হয়, তারপরে হচ্ছে ওর মধ্যে সবগুলো মেল গ্যামেট সেম ইমপ্রিন্ট হয়। আহ, মানে প্রত্যেকটা মেল গ্যামেটই তখন হচ্ছে প্রেডারুইলি অ্যাক্টিভ থাকে, আর হচ্ছে অ্যাঞ্জেলম্যান ইমপ্রিন্টেড থাকে প্রত্যেকটাতেই। কিন্তু বিফোর মিওসিস ঘটনাটা কিন্তু ছিল 50% ক্রোমোজোমে অ্যাঞ্জেলম্যান ইমপ্রিন্টেড ছিল, 50% ক্রোমোজোমে অ্যাঞ্জেলম্যান অ্যাক্টিভ ছিল, ঠিক আছে? স্যার তার মানে কি স্যার বিফোর মিওসিস হচ্ছে মানে মিওসিস হওয়ার আগ মুহূর্তে ওটা ইরেজ হয়ে যায় স্যার? হ্যাঁ, যাতে স্যার। মিওসিসের আগ মুহূর্তে ইরেজ হয়ে যায়, এবং মিওসিস
এর সাথে মিওসিস এর আগে ওটা ইরেজড হয়ে যায়, সোমাটিক সেলের প্যাটার্ন আর থাকে না, ঠিক আছে, জি স্যার। প্যাটার্ন আর থাকবে না। আর মিওসিস হওয়ার সময় গ্যামেটোজেনেসিসের সময় নতুন প্যাটার্ন এস্টাবলিশ হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল সোমাটিক সেলে তো নর্মালি হচ্ছে আমাদের সবারই আমাদের অর্ধেক সংখ্যক আর কি সোমাটিক সেলের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমের আমাদের সব সোমাটিক সেলের 50% মানে ক্রোমোজোমে হচ্ছে অ্যাঞ্জেলম্যান ইমপ্রিন্টেড আছে, আর 50% অ্যাঞ্জেলম্যান অ্যাক্টিভ আছে, 50% প্রেডালুইলি ইমপ্রিন্টেড আছে, 50% প্রেডালুইলি জিন অ্যাক্টিভ আছে, ঠিক আছে। কিন্তু এটা যখন গ্যামেট তৈরি করবে ঠিক আগ দিয়ে এই প্যাটার্নগুলো ইরেজড হয়ে যাবে, ঠিক আছে। আর জি স্যার। যখন আর মিওসিস যখন হবে, গ্যামেটোজেনেসিস যখন চলতে থাকবে, মিওটিক ডিভিশন, তখন সেই ব্যক্তি মেল না ফিমেল তার উপর ভিত্তি করে সবগুলো গ্যামেটে একই টাইপের ইমপ্রিন্টিং প্যাটার্ন চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ, আমি কি এখন জিনিসটা বুঝাতে পারছি, এই জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটাই এই যে এখানে বলা হচ্ছিল, এই যে দেখেন আহ, এই যে গ্যামেটোজেনেসিসের সময় যে রিপ্রোগ্রামিং হয়, প্রাইমোর্ডিয়াল জার্ম সেলে মিওসিসের ঠিক আগ দিয়ে প্রিভিয়াস প্যাটার্ন ইরেজড হয়ে যায়। আর যখন উসাইড বা স্পার্মাটোজেনেসিস যেটা হতে থাকে, তখন আবার ডিএনএ রিমিথাইলেশন, নতুন করে আবার মিথাইলেশন হতে থাকে, ঠিক আছে। আগের যেটা ছিল হচ্ছে কি প্যাটার্নাল ম্যাটার্নাল প্যাটার্ন আলাদা করা যেত ক্রোমোজোম দেখে। এখন আপনি প্রাইমারি বা মানে উসাইড বা স্পার্মাটোজোয়ার মধ্যে, উসাইড বা স্পার্মাটোজোয়ার মধ্যে আপনি ওই উসাইড বা স্পার্মাটোজোয়া দেখে বলতে পারবেন না যে এই ক্রোমোজোমটা অরিজিনালি সেই ব্যক্তির মার কাছ থেকে আসছিল না বাবার কাছ থেকে আসছিল। এখন সবগুলো সেম ইমপ্রিন্টিং প্যাটার্ন হয়ে যাবে, মানে ইয়া হিসেবে স্পার্মের গুলো একরকম হবে, সবগুলো স্পার্মের জন্য ইমপ্রিন্টিং প্যাটার্ন, আবার ওভাম গুলোর জন্য আবার আরেক রকম হবে, ঠিক আছে। জি হ্যাঁ, জি স্যার। জিনিসটা কি ক্লিয়ার করতে পারছি কিনা এই কনসেপ্টটা, এটা একটু? স্যার, তার মানে স্যার ওই যে রবিন স্যার একটা পয়েন্ট যে আসলে ডিফেক্টিভ ইমপ্রিন্টিং, স্যার এটা হ্যাঁ, কি এই যে সাইলেন্সিং না হওয়ার কারণে হচ্ছে স্যার? এটা দুইটা স্টেজেই হতে পারে, দুইবার তো ঘটনাটা ঘটে। এই জি স্যার, যে কোনো একটা স্টেজে ঘটতে পারে। হ্যাঁ, গ্যামেটোজেনেসিসে হতে পারে, আবার মানে পোস্ট জাইগোটিক স্টেজেও হতে পারে, জি স্যার। ঠিক আছে। জি। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। হ্যাঁ, তবে আমি যে এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে গিয়ে এই গ্যামেটোজেনেসিসের সময়কার রিপ্রোগ্রামিং এর ব্যাপারটা বুঝালাম আর কি, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন কি বুঝতে পারছেন যে এখানে পুরো জিনিসটা ইরেজড হয়ে রিমিথাইলেশন হওয়ার ইম্পর্টেন্সটা কি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, কি বলেন তো, কেউ একজন নিজের ভাষায় একটু এক্সপ্লেন করে বলেন। স্যার, ওটা যদি না হতো স্যার, তাহলে দেখা যেত স্যার মানে একজনে যখন হচ্ছে গিয়ে মানে পোস্ট জাইগোটিক্যালি যখন ভাগ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে স্যার হাফ হচ্ছে স্যার অ্যাক্টিভ প্রেডারুইলি জিন থাকতো, আর হাফ হচ্ছে গিয়ে স্যার মানে হ্যাঁ, এঞ্জেলমেন্ট, মানে হ্যাঁ, এটা স্যার ইয়া করার জন্য, রিমুভ মানে এই প্রবলেমটা রিমুভ করার জন্যই স্যার মানে হ্যাঁ, নতুন এটা ভাবে রিমিথাইলেশন হয়। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ গ্যামেটের ইমপ্রিন্টিং প্যাটার্ন ওই ব্যক্তি মেল না ফিমেল তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, গ্যামেটের মধ্যে যেটা জি থাকে। স্যার, মানে হ্যাঁ, প্যারেন্টের উপর না স্যার, হ্যাঁ, মানে মেল না ফিমেল সেটার উপর ডিপেন্ড। মেল না ফিমেল, কিন্তু ওই ব্যক্তির নিজের সোমাটিক সেলগুলোতে কিন্তু ইমপ্রিন্টিং প্যাটার্ন আলাদা নাই। অর্থাৎ একজন পুরুষ আর একজন নারীর সোমাটিক সেল আপনি নিলে সেই ইমপ্রিন্টিং প্যাটার্ন দিয়ে আপনি মেল না ফিমেল এটা বুঝতে পারবেন না, ঠিক আছে। জি স্যার। গ্যামেটের ইমপ্রিন্টিং প্যাটার্ন দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই ডিএনএটা স্পার্ম থেকে আসছে না ওভাম থেকে আসছে। জি স্যার। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই এবং যখন মাইটোটিক ডিভিশন হয় সেলের, মানে একবার এস্টাবলিশ হয়ে গেল, ঠিক আছে, মাইটোটিক ডিভিশন যখন হয়, মাইটোসিস মানে আলটিমেটলি জাইগোট ফর্ম করার পরে তো সোমাটিক সেল মাইটোটিক্যালি ডিভাইড করতে থাকবে, তাই না? তো মাইটোটিক্যালি ডিভাইড করতে যখন থাকে, তখন যে সেল থেকে সেটা মাইটোসিস হচ্ছে, সেই অরিজিনাল সেলের ইয়া এপিজেনেটিক মার্কগুলো ডিএনএ যেরকম কপি হয় ওরকম এপিজেনেটিক মার্কগুলো পরের জেনারেশনের সোমাটিক সেলগুলোতে কপি হয়ে যায়। আমি কি জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। যেমন মিথাইলেশনের মানে এটা কপি হওয়ার বিভিন্ন মেকানিজম আছে, ঠিক আছে।
আমি জাস্ট মিথাইলেশন এবং হিস্টোন মডিফিকেশনের এক্সাম্পলটা দিচ্ছি, বাকি জিনিসগুলো মানে অত ডিটেলে যাব না, ঠিক আছে? ধরেন মিথাইলেশনটা কিভাবে কপি হতে পারে, কেউ কি আইডিয়া করতে পারেন? একটা সোমাটিক, আচ্ছা সব হয়ে গেল, এই যে প্রিন্টিং এখানে মানে রিডিস্ট্রিবিউশন হলো, তারপরে জাইগোট ফর্মেশন হলো, ব্লাস্টোসিস্ট আগে আবার ইরেজড হলো, তারপরে ব্লাস্টোসিস্টের পরে যখন আবার সেটা এমব্রায়ো মানে ডেভেলপ করতে থাকে, তখন আবার সেটা এপিজেনেটিক মার্কগুলো ফিরে আসলো। তো তখন থেকে শুরু করে যত 16 সেল স্টেজের পর থেকে সোমাটিক সেলগুলো যত ডিভাইড করতে থাকবে, তাদের যে এপিজেনেটিক মার্কগুলো ছিল সেটাই কপি হতে থাকবে পরের সেলগুলোতে, ঠিক আছে? তো সেটা কিভাবে হতে মানে হবে, ডিএনএ না হয় রেপ্লিকেশন হলো, তাহলে কিন্তু এপিজেনেটিক মার্ক, ধরেন মিথাইলেশন, এটা কিভাবে কপি হবে আপনার কি মনে হয়? আইডিয়া নেই। আচ্ছা, এখানে মিথাইল ট্রান্সফারেজ নামে এক জাতীয় এনজাইম থাকে, ঠিক আছে? ডিএনএমটি বলে। তো এখন এই মিথাইল ট্রান্সফারেজ গ্রুপের মধ্যে কয়েকটা এনজাইম আছে, তার মধ্যে যেটা হচ্ছে ডিএনএমটি 1, মিথাইল ট্রান্সফারেজ 1। এইটা কি করে, এই মিথাইল ট্রান্সফারেজ এটা কি করতে পারে, ওই যদি টেমপ্লেট স্ট্র্যান্ডের মিথাইলেশন দেখে দেখে সে নতুন স্ট্র্যান্ডকে মিথাইলেট করতে পারে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কারণ প্রিভিয়াস সেল মাইটোসিস এর মাধ্যমে যখন মানে প্যারেন্ট সেল থেকে যখন ডটার সেল হয়, ঠিক আছে, তখন সেটা কি করে, অর্ধেক ডিএনএ তো নিয়ে আসে, বাকি অর্ধেক সিনথেসিস হয় সেল সাইকেল ইন্টারফেজের মধ্যে, এটা তো জানেন? হ্যাঁ, জি স্যার। ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেজে হয়, তো এটা তো জানেন তো, ইন্টারফেজের জি কোন স্যার। ফেজে হয়? জি স্যার। হ্যাঁ স্যার এম এম ফেজে তো স্যার স্যার এস ফেজে সিনথেসিস ফেজ, তারপর স্যার হচ্ছে আচ্ছা, কোন এম ফেজে ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়? স্যার ডিএনএ রেপ্লিকেশন স্যার এস ফেজে হয় স্যার। হ্যাঁ, তো এস ফেজে যখন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, তখন ডিএনএ রেপ্লিকেশনটা কি, এটা তো হচ্ছে সেমি কনজারভেটিভ না, অর্থাৎ জি স্যার। একটা সেমি কনজারভেটিভ মানে হচ্ছে প্রিভিয়াস মানে একটা, হচ্ছে দুইটার একটা স্যার প্যারেন্ট স্ট্যান্ড কে কাজে লাগাবে। হ্যাঁ আরেকটা, হ্যাঁ তো মানে একজন একটা। হ্যাঁ, তো এখন আগে থেকে যে স্ট্র্যান্ডটা আছে সেই স্ট্র্যান্ড তো মিথাইলেশন আছে, ঠিক আছে, আছে না? তো রেপ্লিকেশন যখন হচ্ছে, তো তার সাথে সাথে অলমোস্ট প্যারালালি এই মিথাইল ট্রান্সফারেজ এনজাইমটাও কাজ করে। সে আহ, মানে প্রিভিয়াস স্ট্র্যান্ড অর্থাৎ টেমপ্লেট স্ট্র্যান্ডটার মিথাইলেশন প্যাটার্ন অনুযায়ী যে নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ডটাকে মিথাইলেট করতে থাকে। জি স্যার। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। হ্যাঁ, যেখানে যেখানে মিথাইলেশন থাকে সে বাকিটাও করতে থাকে। এইভাবে মিথাইলেশনটাও কপি হয় আর কি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর বিভিন্ন ডিফারেন্সিয়েশন যখন হয়, হ্যাঁ, তখন কিন্তু কিছু ডি নোভো মিথাইলেশনের ব্যাপার থাকে, অর্থাৎ যখন সেল ডিফারেন্সিয়েট করবে, স্পেসিফিক সেলে স্পেসিফিক স্পেসিফিক জিন মানে ইমপ্রিন্টিং বা মিথাইলেট করে ফেলার দরকার হয়, তা নাহলে ডিফারেন্সিয়েশন হবে কি করে? হ্যাঁ, তা নাহলে স্টেম সেল থেকে মানে কেরাটিনোসাইট কিভাবে হবে, ওই ওই আলটিমেটলি প্লুরিপটেন্ট স্টেম সেল থেকেই কেরাটিনোসাইট হচ্ছে, ওখান থেকে নিউরন হচ্ছে, ওখান থেকেই হেপাটোসাইট হচ্ছে, ওখান থেকেই আপনার অ্যাড্রেনাল কর্টিক্যাল সেল আসতেছে। হ্যাঁ, তাহলে স্পেসিফিক সেল টাইপ ডিফারেন্সিয়েট করার জন্য স্পেসিফিক মানে ধরনের এপিজেনেটিক মার্ক অ্যাড করা লাগে, তাই না? জি হ্যাঁ, স্যার। জি স্যার। তাহলে এটা তো আগের স্টেপ থেকে কপি করে করে হবে না। হ্যাঁ, জি স্যার। এটা কি বুঝতে পারছেন? আগের স্টেপ থেকে তো এটা কপি করে করে হবে না। হ্যাঁ, তাহলে এটাকে বলে ডি নোভো মিথাইলেশন, ঠিক আছে? আর ডিএমএনটি ওয়ান যেটা, ডিএনএমটি ওয়ান মিথাইল ট্রান্সফারেজ ওয়ান যেটা, এটা যেটা করে সেটা হচ্ছে হেমি মিথাইলেশন, অর্থাৎ একটা স্ট্র্যান্ড আগে থেকে মিথাইলেটেড থাকলে সেই অনুযায়ী আরেকটা স্ট্র্যান্ডকে সে মিথাইলেট করতে পারে, কপি পেস্ট করে আর কি, ঠিক আছে? জি জি স্যার। আর হচ্ছে ওই ডি নোভো মিথাইলেশন কখন দরকার হয়? সেল ডিফারেন্সিয়েশনের জন্য। জি স্যার। বোঝা গেছে কথাটা? জি স্যার। জিনিসটা? জি স্যার। হ্যাঁ, তো যখন হচ্ছে লিনিয়েজ স্পেসিফিসিটি বাড়তে থাকে তখন ডি নোভো মিথাইলেশনও হতে থাকে, সেটা হয় মিথাইল ট্রান্সফারেজ 3A এবং 3B এই দুটো এনজাইমের মাধ্যমে, ঠিক আছে?
তো এই পুরা জিনিস প্রসেসটাই আর কি চলতে থাকে। এগুলো স্পেসিফিক টাইম, সিগন্যাল, অনেক রেগুলেশনের ব্যাপার স্যাপার আছে, আমরা তো ডিটেলে যাচ্ছি না, কিন্তু অ্যাজ এ হোল মিথাইলেশন প্রসেসটা এরকম। আর মিথাইলেশন কিভাবে কপি হয়, ট্রান্সমিট হয় এবং ফাংশনালি মানে গুরুত্বটা কোথায়, এটা বোঝা গেছে পুরো জিনিসটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে এই মিথাইলেশন ডিফেক্ট হতে পারে, সেটা মিথাইল ট্রান্সফারেজ 1-এও হতে পারে ডিফেক্টটা, বা 3A-B ডিনোভো মিথাইলেশনের ডিফেক্ট হলে তখন সেটা ডিফারেন্সিয়েশনটা কমপ্লিট হয় না, ডিফারেন্সিয়েট করে ফেলতে পারে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে হচ্ছে গিয়ে কিভাবে মিথাইলেশনটা কপি হয়। আরো তো এপিজেনেটিক মার্ক আছে, যেমন আর আর কি কি এপিজেনেটিক মার্ক আছে বলেন স্যার তো? হিস্টোন মডিফিকেশন হয় স্যার। হ্যাঁ, তো এছাড়া মাইক্রো আরএনএ, হ্যাঁ, আচ্ছা, তারপরে 3D স্যার 3D লোকালাইজেশন। অর্গানাইজেশন, জি স্যার হ্যাঁ, 3D লোকালাইজেশন। হ্যাঁ। তো হিস্টোন মডিফিকেশনটা কিভাবে কপি হয় তার একটা এক্সাম্পল হচ্ছে যে স্পার্ম এর মধ্যে, মানে এই যে এতক্ষণ ধরে আমি বললাম না যে ইরেজ হয়, তো দেখেন এই স্পার্মের মধ্যে হিস্টোন সাবস্টিটিউটেড বাই প্রোটামিন। ঠিক আছে? স্পার্মের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ গুলো হচ্ছে হিস্টোন থাকে না, সেখানে প্রায় সব হিস্টোন প্রোটামিন নামে আরেক গ্রুপের প্রোটিন দিয়ে রিপ্লেসড হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, এখন প্রোটামিনের কোনো প্রোটামিন দিয়ে রিপ্লেসড হয়ে যায় মানে কি? তার মানে তার কোনো হিস্টোন নাই, মানে হিস্টোন না থাকলে তার আর হিস্টোন মডিফিকেশনের প্রশ্নই আসে না। ঠিক আছে? জি স্যার। মানে এপিজেনেটিক মার্ক টা খুব মানে থাকে না। তো এই প্রোটামিন গুলো আবার যখন মানে ইয়া হয়, যখন ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের পরে এই প্রোটামিন গুলো আবার হিস্টোন দিয়ে রিপ্লেসড হয়। ঠিক আছে? জি হ্যাঁ, এখন প্রোটামিন গুলো হচ্ছে মানে আর কি ডিএনএ কে খুব টাইটলি কয়েল করে। হিস্টোন যতটা টাইটলি কয়েল করে তার থেকেও বেশি টাইটলি কয়েল করে, এবং সেই জন্য প্রোটামিন সাথে অ্যাসোসিয়েটেড ডিএনএ গুলোতে কোনো ট্রান্সক্রিপশন হতে পারে না, মানে এটা আনওয়াইন্ডিং হয় না, এটা খোলে না, এটাতে কোনো চেঞ্জ করা যায় না, এটা একদম মানে লক করা বাক্স। ঠিক আছে? আনলক করা যায় না প্রোটামিন থাকলে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এভাবে ইরেজ করে, কিন্তু আহ, এই যে পরে আবার হিস্টোন যখন কপি হয় তখন ওই হিস্টোনের মার্কগুলো কপি করার জন্য স্পেসিফিক এনজাইম এবং প্রোটিনস আছে। ঠিক আছে? সেগুলো সেল ডিভিশনের সময়, এটা তো মিওসিস, আমি মাইটোসিসের কথা বলতেছি এখন। তো মাইটোসিসের ক্ষেত্রে যেরকম মিথাইলেশন মার্কগুলো কপি হয়, সেরকম হিস্টোন মডিফিকেশন মার্কগুলো কপি করার মেকানিজম আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এই যে দুইটা স্টেপে ইরেজড হলো, ঠিক আছে, এবং আবার রিএস্টাবলিশড হলো, যেটাকে বলে হচ্ছে গিয়ে এপিজেনেটিক রিপ্রোগ্রামিং। এটা তো দুইবার ঘটে, তাই না, পুরো লাইফ সাইকেলের মধ্যে? ঠিক জি আছে? স্যার। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে কিছু কিছু জিন আছে বা ডিএনএর কিছু কিছু জায়গা আছে বা ক্রোমাটিনের কিছু কিছু এরিয়া আছে যেগুলো এই দুইবারই রিপ্রোগ্রামিং কে এসকেপ করতে পারে। ঠিক আছে? অর্থাৎ 100% ইরেজিং হয় না আসলে এই দুইবারের কোনোবারই। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এখন ওই এই জন্যই বলা হয় যে হচ্ছে ডিএনএ এর মাধ্যমে যেরকম বংশ পরম্পরায় বৈশিষ্ট্য সঞ্চারিত হতে পারে জেনারেশন টু জেনারেশন, সেরকম এপিজেনেটিক মার্ক গুলো কিছুটা ট্রান্সমিট হতে পারে। যে যেসব পয়েন্টগুলোতে এই রিপ্রোগ্রামিংটা এসকেপ করে, এই দুইবারের একবারও ইরেজড হয় না, সেগুলো প্যারেন্ট থেকে অফস্প্রিং এ যাইতে পারে, ওইসব এপিজেনেটিক মার্কিং গুলা। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। কি কোনো কোয়ারি থাকলে বলেন। হুম? ঠিক আছে স্যার। আচ্ছা, না বুঝতে পারছেন কিনা, ঝামেলা থাকলে বলেন তো। এখন এই জন্য এপিজেনেটিক ইনহেরিটেন্সও পসিবল, অন্তত মানুষের ক্ষেত্রে এটা খুব এক্সটেন্সিভলি এখনো স্টাডি করা হয়নি, কিন্তু ইঁদুরের ক্ষেত্রে এটা ডেফিনেটিভ ভাবে দেখা গেছে যেটা হয়। এখন এপিজেনেটিক মার্কগুলো কিন্তু এনভায়রনমেন্ট এবং জিনের মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। ঠিক আছে? বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেটা ডায়েট হতে পারে, বাতাসের কোয়ালিটি হতে পারে, পলিউশন হতে পারে, স্ট্রেস হতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেটা জিন এক্সপ্রেশনকে এফেক্ট করে।
এটা তো জানেন নাকি? জি হ্যাঁ, স্যার। এখন জিন জি। এক্সপ্রেশনকে কিভাবে এফেক্ট করে? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে এপিজেনেটিক মেকানিজম গুলোকে মানে স্টিমুলেট করে, যেটা বিভিন্ন জিনের অন অফ হওয়ার প্যাটার্নটা পাল্টায় দেয়। এইভাবেই হচ্ছে ইয়াগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জিন এক্সপ্রেশনকে প্রভাবিত করে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এটার একটা খুব মানে কমন এক্সাম্পল হচ্ছে প্যাথোলজিতে আমরা পাই, সেটা হচ্ছে এই সেলুলার অ্যাডাপ্টেশন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেলুলার অ্যাডাপ্টেশন সবটাই এপিজেনেটিক কন্ট্রোল দিয়ে রেগুলেট করা না, তবে অ্যাটলিস্ট কিছু কিছু মেকানিজম আছে অ্যাডাপ্টেশনের মধ্যে যেগুলো এপিজেনেটিক রিপ্রোগ্রামিং এর মাধ্যমে জিন এক্সপ্রেশন চেঞ্জ করে। ঠিক আছে? আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা যদি উঠায় নেওয়া হয়, উইথড্র করা হয়, তখন সেটা রিভার্সিবল হয় কোনো কোনো ক্ষেত্রে, কখনো কখনো আবার হয় না, তখন আর সেটা অ্যাডাপ্টেশন থাকে না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এই আহ, এই এই এপিজেনেটিক এই যে চেঞ্জটা, তার মানে কি হচ্ছে, মেন্ডেলিয়ান জেনেটিক্স পর্যন্ত আমরা আমরা মানে ধরে নিচ্ছিলাম যে আর কি কোনো প্যারেন্ট মানে তার ডিএনএ তে যেটা থাকে ওইটাই হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলোই ট্রান্সমিট হতে পারবে, কিন্তু তার অর্জিত বৈশিষ্ট্য বা অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক, ইনহেরিটেড ক্যারেক্টার, যেগুলো হচ্ছে কি হেরিটেবল ক্যারেক্টারিস্টিক্স, যেগুলা ডিএনএ এর মাধ্যমে পরবর্তী জেনারেশনে যেতে পারে, শুধু সেইগুলোই বংশধরের মধ্যে সঞ্চারিত হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে যেসব চেঞ্জগুলো পরে বডিতে আসে, সেই চেঞ্জগুলা আহ, মানে পরবর্তী জেনারেশনে যাওয়ার সম্ভাবনা নাই। এটাই তো বলা হতো, তাই না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, যেগুলো অ্যাকোয়ার্ড ট্রেড বলা হয়, অ্যাকোয়ার্ড মানে অর্জিত বৈশিষ্ট্য। ঠিক আছে? ডিএনএ এর মাধ্যমে যায় না, তো সেগুলাকে বলা হতো যে হয় না। হ্যাঁ, তো আপনারা কি ল্যামার্কের নাম শুনছেন? উম, মনে করছে না স্যার। আচ্ছা, ল্যামার্ক একসময় হাইপোথেসাইজ করছিলেন যে আহ, বিভিন্ন মানে অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে ট্রান্সমিট হতে পারে, যেটা সরাসরি ডিএনএ মাধ্যমে না, পরিবেশের ফ্যাক্টরের থেকে। তো উনি এক্সাম্পল হিসেবে মানে উল্লেখ করেছিলেন যে যেমন জিরাফের গলা লম্বা হয় কি করে, সে জিরাফ একটু লম্বা করার চেষ্টা করে প্রত্যেক জেনারেশনে, সেই কারণে আস্তে আস্তে তার গলা লম্বা হয়ে যায়। ঠিক আছে? এরকম জি স্যার। এক্সাম্পল এর সাথে পরিচিত? হ্যাঁ, জি স্যার, ইভলিউশনারি। এটা শুনেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, 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 তো জিরাফ যত বেশি উঁচু ডালের পাতা খেতে খাওয়ার চেষ্টা করে, প্রতি জেনারেশনে তার গলা একটু একটু করে লম্বা হতে থাকে। ঠিক আছে? তো এইটা আহ, মানে ওই সময় এটা এখনো অ্যাকসেপ্টেড না, কিন্তু আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি যে উনি ধারণা করছিলেন যে কোনো মানে জীব তার জীবদ্দশায় যদি কোনো চেঞ্জ এর শিকার হয়, সেইটা সরাসরি তার পরের জেনারেশনে কিছুটা হলেও যায়। এই ব্যাপারটা আর কি এপিজেনেটিক মেকানিজম আসার পরে মনে হচ্ছে যে না, হয়তো হইতেও পারে কিছুটা। সব যে ডিএনএ এর মাধ্যমে যায় তা না, পরিবেশের ইফেক্টও পরবর্তী প্রজন্মে চলে যেতে পারে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ওই জিরাফের গলা লম্বা হওয়ার উদাহরণটা এখানে প্রযোজ্য না সরাসরি, কারণ গলা লম্বা হওয়ার সাথে এপিজেনেটিক মার্কিং এর তেমন কোনো রিলেশনশিপ মানে আমরা জানি না আর কি, কিন্তু অ্যাটলিস্ট এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর যদি জীবের কোনো চেঞ্জ ঘটায়, সেটা মেবি পরের জেনারেশনে যাইতেও পারে। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তো এখন যেগুলো হচ্ছে গিয়ে এই দুইবার রিপ্রোগ্রামিং এসকেপ করছে, সেগুলোর ক্ষেত্রে এটা সেই ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এখন আহ, আপনার এটা এই যে আহ, এই যে জিনগুলার মানে ইমপ্রিন্টিং কেন হয়, কারো কোনো আইডিয়া আছে? এরকম একটা জিনিস যেটা মানে ইমপ্রিন্টিং এর ইম্পর্টেন্স কি, বা ইমপ্রিন্টিং মানে না থাকলে কি অসুবিধা হতো আমার? আহ, যদি একটা জিনকে আমার ইনঅ্যাক্টিভই রাখতে হয়, তাহলে ওটা না থাকলেই হতো। আবার কষ্ট করে ইমপ্রিন্ট করো, আবার ট্রান্সমিট করো, এত ঝামেলা করার কি দরকার আছে? উম, হুম, এটা জানা নাই স্যার। প্রশ্নটা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, স্যার, বুঝতে পারছি স্যার যে এটা তো আননেসেসারি না থাকলে।
হ্যাঁ, আচ্ছা। তো বেসিক্যালি ইমপ্রিন্টিং বিষয়টার আরো অনেক ইম্পর্টেন্স হচ্ছে যে এই এই ফ্যাক্টরগুলা আপনি আর কি মানে কি বলবো, এটা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে তো যখন আসছে তখন এই ব্যাপারগুলো একদম সিম্পল অবস্থায় অর্গানিজমগুলোর মধ্যে এটা খুব যে বড় সমস্যা তৈরি করছে তা না, কিন্তু যত কমপ্লেক্স হইতে থাকছে ততই এগুলোর উপর রেগুলেশন যোগ হচ্ছে। এখন ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে মায়ে যেসব জিনগুলা ইমপ্রিন্টিং থাকে, ম্যাটারনাল গ্যামেটে যে জিনগুলা ইমপ্রিন্টেড থাকে, ঠিক আছে, হ্যাঁ, আহ, সেই জিনগুলা কি করে সেটা হচ্ছে ফিটাস এবং মানে সেটা হচ্ছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন প্রমোট করে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, আর বাবার যে জিনগুলো ইমপ্রিন্টেড থাকে সেটা হচ্ছে ফিটাল গ্রোথকে স্টিমুলেট করে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু চিন্তা করে দেখেন যে টিকে থাকার জন্য মায়ের পক্ষে হচ্ছে তুলনামূলকভাবে ছোটখাটো সাইজের বাচ্চা মানে ডেভেলপ করাটাই এবং ডেলিভার করাটাই তার জন্য সুবিধাজনক, কারণ তার কম রিসোর্স তার খরচ করতে হচ্ছে এবং তার অবস্টেট্রিক ঝুঁকি কমছে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আর জি স্যার। বাবার ক্ষেত্রে একটু বড়সড় বাচ্চা ডেভেলপ করাটা মানে এটা হচ্ছে অ্যাক্টিভলি বা চিন্তা করে বা মানে ইচ্ছাকৃতভাবে বিষয়টা না, বিষয়টা হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অটোমেটিক্যালি যে জিনিসটা আসে, ঠিক আছে। কেউ তো চিন্তা করে ইচ্ছা করে জিন ট্রান্সমিট করে না, এটা তো র্যান্ডমলি বা অটোমেটিক্যালি হয়। কিন্তু আহ, যে কয়েকশো প্রজন্ম পরে যে জিনিসটা যার জন্য সুবিধাজনক সেইটাই টিকে থাকে বেশি, সেজন্য আমরা সেটার প্রিভ্যালেন্সটা বেশি দেখতে পাই। তো ইমপ্রিন্টিং এর ক্ষেত্রেও এই রকম একটা ব্যাপার আছে, যেখানে সার্বিকভাবে একজন মা না, মানে আপনি যদি কয়েকশো জেনারেশন চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে সেই জিনগুলো যে মায়ের জন্য সুবিধাজনক জিন হবে যেটা হচ্ছে কি আর কি তাকে রিলেটিভলি ছোটখাটো সাইজের এবং কম রিসোর্স খরচ করে এরকম বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে। আর বাবার ক্ষেত্রে সুবিধা হবে একটু বড় সড়ো বাচ্চা আর কি যাতে প্রডিউস করে। এখন এই দুইটার এক ধরনের মানে রশি টানাটানি খেলা চলে আর কি মলিকুলার লেভেলে, ম্যাটার্নাল এবং প্যাটার্নাল ইমপ্রিন্টিং এর মধ্যে, ঠিক আছে। তো জি যেই জন্য যদি প্যাটার্নাল মানে প্যাটার্নালি অ্যাক্টিভ জিন যেটা আছে, যেমন হচ্ছে প্রেডার উইলি জিন, এইটা যদি মানে সামহাউ এটা তো ইনঅ্যাক্টিভ হলে কি হয় সেইটা সিনড্রোম, ঠিক আছে। কিন্তু যদি মানে প্যাটার্নালি যে জিনটা হচ্ছে অ্যাক্টিভ থাকে অর্থাৎ প্রেডার উইলি জিন, ঠিক আছে, এইটাতেও বাবাতে এইটা যদি আর কি বায়োঅ্যালেলিক এক্সপ্রেশন হয়ে যায়, এর এর উল্টা আর কি, মানে প্রেডার উইলি সিনড্রোমে দুইটাই ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাই না। জি স্যার। আর যদি দুইটাতেই অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি হয় বলেন তো। এই সেই ক্ষেত্রেও একটা প্রবলেম হয়, সেটা কি হতে পারে। জানি না স্যার। আচ্ছা, এটা মোলার প্রেগনেন্সির একটা মানে ওয়ান অফ দা ফ্যাক্টর, ঠিক আছে। প্যাটা- সেই ক্ষেত্রে মানে ফিটাল টিস্যু এমন ভাবে গ্রো করবে যেটা কোনো অর্গানাইজেশন থাকবে না এবং ওভার গ্রোথ হবে, মোলার প্রেগনেন্সি, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আর যদি ম্যাটার্নাল যে জিনটা আছে অ্যাঞ্জেলম্যান জিন, এই দুইটাই যদি এটা যদি বায়োঅ্যালেলিক এক্সপ্রেশন হয়ে যায়, অর্থাৎ অ্যাঞ্জেলম্যান সিনড্রোমে তো দুইটাই ইনঅ্যাক্টিভ, দুইটা অ্যালিলেই, কিন্তু এর ঠিক উল্টাটা, যদি দুইটাই অ্যাঞ্জেলম্যান অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হবে, তখন মানে কোন কন্ডিশনের সাথে সেটা মিলবে আলটিমেটলি। আইডিয়া নাই স্যার। বাবার জিনগুলা কি বলছি যে মানে ফিটাল গ্রোথ এনহান্স আর কি করার জন্য সিলেক্টেড, প্রাকৃতিকভাবে নির্বাচিত। মায়ের জিনগুলো হচ্ছে ফিটাল গ্রোথ রেস্ট্রিক্ট করার জন্য সিলেক্টেড। সো দুইটাই বায়োঅ্যালিক এক্সপ্রেশন হলে যেটা হবে ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন, এরকম কিছু একটা হয়ে যাবে, জি স্যার। ঠিক আছে। তো জি স্যার। মোলার প্রেগন্যান্সিতে আপনি দেখবেন যে হচ্ছে কমপ্লিট মোল, পার্শিয়াল মোলের ক্ষেত্রে ক্যারিওটাইপ কি হয়, আর নর্মাল ক্যারিও মানে 46 ক্রোমোজোম ক্যারিওটাইপ কোনটাতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পার্শিয়াল মোল নাকি কমপ্লিট মোল? স্যার পার্শিয়াল মনে স্যার।
পার্শিয়াল মোলে জি স্যার। পার্শিয়াল মোলেই হচ্ছে আপনি দেখবেন এটা, ঠিক আছে? জি স্যার। এটা কমপ্লিট মোলের ক্ষেত্রে এটা হতে পারে। তো যাই হোক, অর্থাৎ মোলার প্রেগন্যান্সিতে তো সাইটোজেনেটিক অ্যাবনরমালিটি থাকে আমরা জানি, কিন্তু নর্মাল সাইটোজেনেটিক প্যাটার্ন নিয়েও মোলার প্রেগন্যান্সি পাওয়া যায়, সেখানে ইমপ্রিন্টিং ডিফেক্ট থাকে, ঠিক আছে? ইউজুয়ালি যেসব জিন প্যাটার্নাল জিন, সেটা 2 ক্রোমোজোমেই এক্সপ্রেস করে ফেলে সামহাউ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমি ইমপ্রিন্টিং এর ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি কিনা আপনাদেরকে? জি স্যার। স্যার, হ্যাঁ, আমরা যে কয়েকটা ডিজিজের যেমন পড়ি স্যার, যেমন স্যার ফ্রাজাইল এক্স সিনড্রোম। হ্যাঁ, স্যার এখানেও কি স্যার এখানে যেমন স্যার FMR1 জিনটা স্যার সাইলেন্স হয়, যেটা হ্যাঁ। হচ্ছে স্যার এই ট্রাইনিউক্লিওটাইড রিপিট মিউটেশন জন্য, তখন স্যার এই FMR1 জিনটা সাইলেন্স হয়। এটা কি স্যার আমাদের এপিজেনেটিক মডিফিকেশনের মধ্যে পড়ে স্যার? হ্যাঁ, এটাও এপিজেনেটিক মডিফিকেশনের মধ্যে পড়বে। তবে এটার এক ধরনের কি বলবো, জেনারেশনাল এনহান্সমেন্ট ইফেক্ট আছে। জি স্যার। স্যার ফ্রেজাইল এইখানে তো স্যার ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং হচ্ছে, এখানে কি স্যার মানে মানে এটা হ্যাঁ, তো স্যার এপিজেনেটিকের ট্রান্সক্রিপশনটাকে এক্স্যাক্টলি। সাইলেন্স করে হ্যাঁ, দিচ্ছে। ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং। আমি জি স্যার। এপিজেনেটিক মেকানিজমের মধ্যে কিন্তু 4টা জিনিস বলেছিলাম। তার মধ্যে একটা কিন্তু ছিল হচ্ছে মাইক্রো আরএনএ, ঠিক আছে? জি স্যার। এইখানে ওই মাইক্রো আরএনএ মেডিয়েটেড রেগুলেশন হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মাইক্রো আরএনএ আমি কি করে? মাইক্রো এখানে আলটিমেটলি স্যার ইফেক্টটা প্রডিউস হচ্ছে মাইক্রো আরএনএর মাধ্যমে। মাইক্রো আরএনএ কি করে একটু দেখে নেবেন। মাইক্রো আরএনএ আরএনএ ইন্টারফারেন্স হিসেবে কাজ করে। সেটা এমআরএনএ এর সাথে বাইন্ড করে সেটাকে হয় ডিস্ট্রয় করে, নয়তো ইনঅ্যাক্টিভ করে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এটার আলটিমেট ইফেক্টটা এই মাইক্রো আরএনএর মাধ্যমে আসছে, ঠিক আছে? মানে মোট কথা, আবার জিন এক্সপ্রেশনকে এফেক্ট করতে পারে এরকম যে কোনো চেঞ্জ আদার দেন ডিএনএ, মানে সিকোয়েন্স ইটসেলফ, সেটাই এপিজেনেটিক মডিফিকেশনের মধ্যে পড়বে। তাহলে স্যার ইয়েতে যেটা স্যার বার বডির ক্ষেত্রে যেটা হচ্ছে স্যার, হুম, ওইখানে যে এক্স ইনঅ্যাক্টিভেশন হচ্ছে স্যার, হ্যাঁ, ওইটা কি স্যার ওইটা কি স্যার এপিজেনেটিক স্যার? হ্যাঁ, ওটাও এপিজেনেটিক চেঞ্জ। ওটা হচ্ছে গিয়ে ক্রোমাটিন লোকালাইজেশনের কারণে হচ্ছে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওটা কারণ জি স্যার, ওই যে কালকে বলেছিলেন স্যার, ওই যে যত হ্যাঁ, পেরিফেরির দিকে যায় তত স্যার মানে ইনঅ্যাক্টিভ হতে থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। পেরিফেরির দিকে গিয়ে স্যার হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা স্যার যদি 3D বলা হয় লোকালাইজেশন। তাহলে স্যার যদি বলা হয় যে জিন রেগুলেশন, হ্যাঁ, এটার জন্য কি কি ফ্যাক্টরস আছে, তাহলে কি স্যার আমরা বলতে পারি স্যার একটা হচ্ছে এপিজেনেটিক, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তারপরে স্যার এনহ্যান্সার বা প্রমোটার, সাইলেন্সার, যা যা আছে সবকিছুই ইনক্লুডেড হয় স্যার? হ্যাঁ, সবই চলে আসবে। তবে এগুলো সবই কি বলবো, এক সুতোয় গাঁথা, ঠিক আছে? মানে আইসোলেটেড ভাবে এগুলো কাজ করে না। যেমন এপিজেনেটিক মডিফিকেশন এর কারণে যদি জিন এক্সপ্রেশন চেঞ্জ হয়, তো জেনারেলি তার পিছনে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এক জি বা স্যার। একাধিক এনভায়রনমেন্টাল কাজ করতেছে, ঠিক আছে? কারণ জি স্যার। এনভায়রনমেন্ট তো ডাইরেক্টলি জিনের উপরে কাজ করতে পারে, তবে সেটা কেমন একটা আয়োনাইজিং রেডিয়েশন দিলেন, যে সে জি স্যার। ডিএনএ ব্রেকডাউন করে দিল, ওর মাঝখানে এপিজেনেটিক কোনো স্টেপ নাই, জি ঠিক স্যার। আছে? কিংবা আহ, মানে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হলো, সেটা ডাইরেক্টলি ডিএনএ নষ্ট করে দিল, ঠিক আছে? জি স্যার। এইসব ক্ষেত্রে এপিজেনেটিক কোনো স্টেপ নাই, সরাসরি ডিএনএ তে এফেক্ট করছে, ঠিক কিন্তু আছে? স্যার হ্যাঁ, এনহ্যান্সার বা সাইলেন্সার যেগুলো আছে স্যার, ওগুলো কি হ্যাঁ। স্যার এপিজেনেটিকের মধ্যে পড়ে স্যার? এনহান্সার বা সাইলেন্সার রিজিয়ন না, জি স্যার। ইটসেলফ এটা এপিজেনেটিক, কারণ ওটা হচ্ছে কি ডিএনএ কোড। কোড স্যার। জি স্যার। হ্যাঁ, ওটা তো ডিএনএ কোড। যদি এনহান্সার সাইলেন্সারে কোনো মিউটেশনের কারণে জি স্যার। এটা মানে কোনো এক্সপ্রেশনের সমস্যা হয়, তাহলে সেটা এপিজেনেটিকের মধ্যে পড়বে না, ঠিক আছে? এপিজেনেটিকের রেগুলেশনের মধ্যে পড়বে কখন? স্যার যদি প্রমোটার অথবা হ্যাঁ, 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 স্যার বলেন। প্রমোটার রিজনে হইলে সেটা তো স্যার এপিজেনেটিকের মধ্যে পড়বে, ওটা তো স্যার না, কোডিং রিজনের মধ্যে পড়বে। না, কোডিং কোডিং রিজিয়নে মানে কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ সিকোয়েন্স মানে ইটসেলফ স্যার চেঞ্জ হচ্ছে প্রমোটারে কিনা। কোনো চেঞ্জের কারণে কোডিং রিজনে কোনো চেঞ্জ হচ্ছে, এটা তো স্যার এপিজেনেটিক মানে মানে ও তো স্যার জিন না, এক্সপ্রেশনটা রেগুলেট করতেছে না, প্রমোটার না, রিজনে। যদি একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিএনএ সিকোয়েন্সের কোনো চেঞ্জের জন্য, ঠিক আছে? জি যদি স্যার। ইটসেলফ ডিএনএ সিকোয়েন্সের কোনো একটা চেঞ্জের জন্য যদি জিন এক্সপ্রেশনের চেঞ্জ আসে, সেটা এপিজেনেটিক চেঞ্জ না, না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো মানে প্রোমোটার বা এনহান্সার রিজিয়ন গুলো বা সাইলেন্সার রিজিয়ন গুলো
সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলেও জিন এক্সপ্রেশন চেঞ্জ হতে পারে, হ্যাঁ, জি কিন্তু স্যার, সেক্ষেত্রে স্যার এপিজেনেটিক হবে না স্যার। হবে না। কিন্তু যদি ওই রিজিয়ন গুলো মিথাইলেশন বা হিস্টোন মডিফিকেশন বা অন্য কোনো কারণে জি এটা সাইলেন্স হয়, যেটা ইটসেলফ জেনেটিক দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন হচ্ছে এপিজেনেটিক চেঞ্জটা আসবে। আপনি গতকাল মডেল সম্পর্কে আমি একটু কথা বলছিলাম, একটু ইরেলিভেন্ট মনে হতে পারে, তো এখানে ব্যাপারটা তাই। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ডিএনএ সিকোয়েন্স বা জিনের নিজস্ব কোড সেটা দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এপিজেনেটিক মডেল দরকার নাই, ঠিক আছে? জি জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। যখন দেখা যাচ্ছে যে একটা ডিজিজ সেল আর একটা নর্মাল সেল, এই দুইটার ডিএনএ সিকোয়েন্স করে দেখা যাচ্ছে যে সেম আছে, এফেক্টেড রিজিয়নটা কোডের কোনো ডিফারেন্স নাই, কিন্তু তারপরেও তাদের ফিনোটাইপিক চেঞ্জ পাওয়া যাচ্ছে, সেইটার এক্সপ্লানেশন আপনাকে এপিজেনেটিক্স এর মধ্যে খুঁজতে হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এপিজেনেটিক্স তো আসছেই ওখান থেকে, এইটা খুঁজতে যেই যে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে যে ডিজিজ এরিয়া মনে করা হচ্ছে যে অংশটা বা সেটার সাথে হেলদি কন্ট্রোলের কোনো ডিফারেন্স নাই, মানে ডিএনএ সিকোয়েন্সের কোনো ডিফারেন্স নাই, তাহলে ডিজিজটা হচ্ছে কোত্থেকে? এইটা খুঁজতে যেয়ে দেখা গেছে যে না, জেনেটিক্সের উপরেও আর একটা স্টেপ আছে, সেটা সেই কারণে হতে পারে। এই জন্যই নামটা এপিজেনেটিক্স, অ্যাবাভ জেনেটিক্স, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। হুম, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কোয়ারি বা কোনো মানে কিছু আছে কিনা? না স্যার। হ্যাঁ, না আচ্ছা, স্যার। হ্যাঁ। কিভাবে এপিজেনেটিক চেঞ্জ মেজার করা যায় বা ডিটেক্ট করা যায়, তার দুইটা মেথড বলছিলাম, সেই দুইটা আপনি আপনারা করছেন কিনা, মানে বুঝতে পারছেন কিনা গতকাল? জি স্যার। কি কি বলেন তো নাম দুইটা? একটা হচ্ছে স্যার বাইসালফাইড টেস্ট, ফলোড বাই পিসিআর, ফলোড বাই সিকোয়েন্সিং। বাইসালফাইড মডিফিকেশন, এই নাম, এইটাই ওর নাম আর কি। আপনি পরে ডিসক্রিপশনের মধ্যে বা প্রিন্সিপালের মধ্যে ব্যাখ্যা করেন, কিন্তু নামটা হচ্ছে বাইসালফাইড মডিফিকেশন, ঠিক আছে? আর হচ্ছে আর এটা দিয়ে কি করে, কোন এপিজেনেটিক চেঞ্জটা এটা দিয়ে বোঝা যায়? স্যার এটা স্যার সাইটোসিন, স্যার সাইটোসিনটাকে স্যার কনভার্ট করতেছে কিনা না না, এটা। এক কথায় ডিএনএ মিথাইলেশন। জি স্যার, ডিএনএ মিথাইলেশন। আচ্ছা, ডিটেকশনের জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আর হিস্টোন মডিফিকেশন বোঝার জন্য কোন মেথড স্যার ব্যবহার করা করা হয়? ক্রোমোজোম ইমিউনো প্রিসিপিটেশন, ক্রোমোজোম না, ক্রোমাটিন। ক্রোমাটিন স্যার। ক্রোমাটিন ইমিউনো প্রিসিপিটেশন, Precipitation। ঠিক আছে? এটা কিভাবে করে? স্যার এটা স্যার অনেক অ্যান্টিবডি দিবে স্যার এগেইনস্টে স্যার হিস্টোন। কিসের এগেনস্টে দিবে? হিস্টোনের এগেনস্টে? জি স্যার, যে মডিফাইড হলো স্যার, মডিফাইড। মডিফাইড হিস্টোনের এগেনস্টে, জি স্যার। হ্যাঁ। যেমন কয়েকটা মার্কারের নাম বলেন তো দেখি, বুদ্ধি খাটিয়ে, যে এই ক্রোমাটিন ইমিউনো প্রিসিপিটেশনে ইউজ করা হতে পারে এরকম কয়েকটা মার্কারের নাম বলেন তো। স্যার অ্যান্টিফসফেট, অ্যান্টি অ্যান্টি ফসফোরাইলেটেড হিস্টোন অ্যান্টিবডি, ঠিক জি আছে? স্যার। জি স্যার। অ্যান্টি অ্যাসিটাইলেটেড হিস্টোন অ্যান্টিবডি, পৃষ্ঠা ভরে ভরে লিখতে পারেন এভাবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, অ্যান্টি ইউবিকুইটিনেটেড হিস্টোন অ্যান্টিবডি, বুঝতে পারছেন? জি এরকম স্যার। আর কি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, কি করে? তারপর স্যার হচ্ছে এই অনেকটা স্যার ইমিউনো মার্কারের মতো স্যার, যেমন স্যার এখানে এই মার্কার স্যার এনজাইম থাকবে, সাবস্ট্রেট থাকবে স্যার, কালার এক্সপ্রেশন করবে স্যার, সেটাকে স্যার আমরা ডিটেক্ট করতে পারবো স্যার। আচ্ছা, তারপরে কি শেষ? তারপর আর একটু স্টেপ আছে। প্রিসিপিটেট পর্যন্ত বললেন আপনি যে কালার পাওয়া যাবে, কিন্তু তারপরে আরো কিছু একটু আছে, কি ছিল? আর ইমিউনো চাইতে, হ্যাঁ ইমিউনো, কিন্তু মোর লাইক এলাইজা, ঠিক আছে? এলাইজা করছেন না? জি স্যার। হ্যাঁ, তো যাই হোক, এখন প্রিসিপিটেট করলো, ভালো কথা। এই যে প্রিসিপিটেশন, আমার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, আরো দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, স্যার। এই যে প্রিসিপিটেশন করলো, আপনি এই পর্যন্ত বলেছেন, তারপর আর একটু আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে ওই হিস্টোন এবং যে ডিএনএর সাথে সে বাইন্ড করেছিল, জি সেইটা স্যার। আলাদা করে ওই হিস্টোন এর মানে কোড, এবং হচ্ছে সে যে ডিএনএর সাথে বাইন্ড করেছিল সেই ডিএনএর কোড, এইটুকু বের করা হয়।
জি স্যার, হ্যাঁ জি স্যার, পিসিআর করতে বলছে। জি পিসিআর আর প্রোটিন সিকোয়েন্স তো আলাদাভাবে করে, সেটা আলাদা মেথড। ঠিক আছে, জি স্যার। এই 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 পরের স্টেপটুকু করার আহ, আহ, মানে করতে হচ্ছে কেন এখানে প্রিসিপিটেশনের পরে? হ্যাঁ স্যার কোন জায়গাতে স্যার হচ্ছে হুম, স্পেসিফিক মডিফিকেশনটা কোথায় হয়েছে, লোকালাইজেশনের জন্য স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এই এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরের টপিকটাতে যাই। সেটা হচ্ছে যে স্যাটেলাইট। ঠিক আছে, এটা বেশি সময় লাগবে না আশা করি। তো ডিএনএ এক্সট্রাকশন এটার সাথে পরিচিত অ্যাটলিস্ট কনসেপচুয়ালি, সামনাসামনি হয়তো দেখেন নাই, কিন্তু জিনিসটা কি? হ্যাঁ কোনটা স্যার, বুঝতে স্যার পারিনি। কোশ্চেনটা বুঝি নাই। ডিএনএ এক্সট্রাকশন, জি স্যার, জি স্যার। জি হ্যাঁ স্যার। এটা কি করে? স্যার স্যার নিউক্লিয়াস মানে সেল লাইসিস হবে স্যার, লাইসিস করার পর স্যার ক্রোমোজোম থেকে স্যার মানে ক্রোমোজোমটাকে স্যার এক্সট্রাক্ট করবে স্যার। ক্রোমোজোমের মধ্যে তো ডিএনএ ছাড়াও আরো ম্যাটেরিয়াল আছে। জি স্যার। স্যার হুম, প্রোটিনও আছে তাই না, জি স্যার। আরএনএ আছে। হ্যাঁ তাহলে ওগুলো কি করবে? আচ্ছা যাই হোক, ওগুলো রিমুভ করবে বিভিন্ন মেথডে। ঠিক আছে, শুধু ডিএনএ টুকু যাতে থাকে। জি স্যার। আচ্ছা, এখন তারপরে সেন্ট্রিফিউজ করবে, তাই তো? জি স্যার। এবং সেন্ট্রিফিউজে হচ্ছে গিয়ে অ্যাকোয়াস এবং ইয়া মিডিয়াম, মানে ফেনল মিডিয়াম, অ্যালকোহল এবং ফেনল, যাই হোক আরো স্পেসিফিক পয়েন্ট আছে, কিন্তু মেইন কথা হচ্ছে যে সেন্ট্রিফিউজ করে ওইটা একটা আলাদা ক্লাম্প পাওয়া যাবে, যেটা খালি চোখেই দেখা যায় যে একটা ঘোলা ঘোলা সুতার মতো সামথিং পেঁচানো জিনিস। তো ওই সুতা চোখে দেখা যাচ্ছে কারণ ওখানে অনেক গুলা সুতা একসাথে আছে, হাজার হাজার সুতা। ঠিক আছে, এই জন্য একটু হালকা থ্রেডের মতো দেখা যায় টেস্ট টিউবের মধ্যে, ডিএনএ এক্সট্রাকশনের পরে সেন্ট্রিফিউজ করার পরে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো সেইটাকে তখন আলাদা করে নিয়ে ওই সুপারনেটেনটাকে মানে ডিক্যান্ট করে ওখান থেকে এটা কালেক্ট করে তারপরে হচ্ছে পিসিআর বা অন্যান্য যা কিছু করার তাই করা হয়। ঠিক আছে, কিন্তু প্রথম জি স্টেপটা হচ্ছে হচ্ছে ওখানে ডিএনএ ছাড়া অন্য ম্যাটেরিয়াল গুলো আউট করে দেওয়া। ঠিক আছে, স্যার। হ্যাঁ, এবং জি স্যার। সেটাই একটা প্রিসিপিটেট করে, সেটা একটা তলানির মতো পড়ে। কিন্তু ডিএনএ এক্সট্রাকশন টেকনোলজি বা এগুলো যখন শুরু হয়েছে তখন দেখা গেল কখনো কখনো ওই মেইন যে মানে প্রিসিপিটেট বা ডিএনএ ফ্র্যাগমেন্ট সেটা ছাড়াও আরো কিছু লেয়ার পাওয়া যায়, বাফি কোটের মতো এক্সট্রা কিছু মানে লেয়ার পাওয়া যায়, সেইখানেও ডিএনএ আছে। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, যেমন এখানে উদাহরণটা দেখেন, এই এই এক্সাম্পলে সেন্ট্রিফিউজ করার পরে এইটা হচ্ছে মেইন ব্যান্ড, এখানে হচ্ছে ডিএনএ এর মেইন পার্টটা আসছে, এই পার্টটাকে নিয়ে সিকোয়েন্সিং বা পিসিআর যায় মানে অ্যানালাইসিস যা কিছু করার এটা দিয়ে করবে। কিন্তু খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে কখনো কখনো এই মেইন ব্যান্ডের উপরে এরকম এক্সট্রা কয়েকটা লেয়ার তৈরি হয়। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এগুলোকে বলা হচ্ছে স্যাটেলাইট ব্যান্ড। ঠিক আছে, জি স্যার। স্যাটেলাইট মানে হচ্ছে গিয়ে এটা আহ, মানে এটা এর থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং ওর থেকে পাতলা একটা জিনিস। ঠিক আছে, স্যার। সেই অর্থে এটা যদি একটা গ্রহ হয় তাহলে এগুলো তো স্যাটেলাইট। ঠিক আছে, জি জি স্যার। হ্যাঁ ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন কিনা জিনিসটা? জি হ্যাঁ, স্যার। আচ্ছা, তো এই স্যাটেলাইট ব্যান্ডগুলো নিয়ে ফার্দার অ্যানালিসিস করে দেখা গেল যে এইগুলা বেসিক্যালি বিভিন্ন রিপিটিং সিকোয়েন্স। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন সেটা যদি খুব অল্প রিপিট হয় বা 8টা 10টা বা সামথিং, তখন সেটা হচ্ছে গিয়ে বলা হলো মাইক্রো স্যাটেলাইট। যদি কয়েকশো হয় মানে শখানেক হয় তাহলে বলা হচ্ছে মিনি স্যাটেলাইট।
বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, মানে রিপিটিং সিকোয়েন্স মানে হচ্ছে ধরেন একটা এটিটি এটিটি এই জিনিসটাই বারবার আছে, এটিটি 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 এটিটি, ঠিক জি আছে? স্যার। এটা হচ্ছে কি একটা মাইক্রো স্যাটেলাইট। এরকম পৌনঃপুনিক সংখ্যা মনে আছে? জি স্যার। হ্যাঁ, তো যেমন ধরেন 1/7 এইটা পৌনঃপুনিক, মানে এটাকে দশমিকে নিলে কত হয় কেউ বলতে পারবেন? স্যার 1/7। হ্যাঁ, 1/7, ঠিক আছে? এটা হচ্ছে 0.142857 142857 এরকম চলতেই থাকে, ঠিক আছে? আবার 1/3 এইটার পৌনঃপুনিক কত হয়? এটা হচ্ছে 0.3333 হয়। 333। তার মানে রিপিটিং ইউনিট আগেরটার ক্ষেত্রে ছিল হচ্ছে 6 ডিজিটের, জি ঠিক স্যার। আছে? আর 1/1/3 এর ক্ষেত্রে রিপিটিং পার্টটা হচ্ছে 1 ডিজিটের, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এরকম 1/11 এটা করলে আপনার আসে 0.09090909। তার মানে এখানে রিপিটিং ইউনিটটা হচ্ছে কয় ডিজিটের? 2 ডিজিট। 2 ডিজিটের। তো এই মাইক্রো স্যাটেলাইট, মিনি স্যাটেলাইট এগুলো মানে মাইক্রো না মিনি না সাইজ, এটা ডিপেন্ড করে হচ্ছে রিপিটিং ইউনিটটা কতটুকু বড় সেটার উপরে। ওই পুরো রিপিটিং সিকোয়েন্স কতটুকু বড় তার উপরে না। জি স্যার। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, যেটা মিনি আর যেটা মাইক্রো, সেই দুইটা টোটাল কতটা জায়গা জুড়ে রিপিট করছে সেইটা উপরে মিনি বা মাইক্রো নামটা দেওয়া হয়নি। এটা দেওয়া হয়েছে ওই যে ইউনিটটা রিপিট করে সেই ইউনিটটা লেন্থ কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে, জি ঠিক স্যার। আছে? আর ওটার নাম কেন স্যাটেলাইট এটা বোঝা গেছে? জি স্যার। কেন বলেন তো? স্যার ওটা হচ্ছে ওটার থেকে একটু দূরে মনে হচ্ছে স্যার। মানে এটা ডিএনএ এক্সট্রাকশন করার সময় সেন্ট্রিফিউজ করার পরে কিছু এক্সট্রা লেয়ার পাওয়া যাচ্ছিল, ওইগুলোকে বলা হচ্ছে স্যাটেলাইট ব্যান্ড, সেইখান থেকে স্যাটেলাইট, ঠিক আছে? জি স্যার। ওইটা ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইটের মতো থাকে ওরকম কিছু না, এটা আহ, মানে প্র্যাকটিক্যালি কাজ করতে যে দেখা গেছে তাই। হ্যাঁ, জি স্যার। আমি কি জিনিসটা বুঝাতে পারছি কিনা? জি এই স্যার। জন্য হ্যাঁ, এই জন্য ওই স্যাট ক্রোমোজোম বা ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ারে স্যাটেলাইট থাকে ইত্যাদি, এইসব টার্মগুলো থেকে মনে হয় যেন ক্রোমোজোমের ভিতরে কিছু একটা আছে যে স্যাটেলাইটের মতো ঘুরতেছে, ওরকম কিছু না আসলে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এই রিপিটিং প্যাটার্নগুলো আসে মানে কি করে সেটা দেখেন, পাশের এই ফিগারে দেখানো হয়েছে। ডিএনএ রিপেয়ারের সাইড ইফেক্ট হিসেবে আসলে এই জিনিসগুলো হয়, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তো যেমন ধরেন যদি ডাবল স্ট্যান্ড ব্রেক হয়, ঠিক আছে? ধরেন জি ডিএনএ স্যার। দুইটা স্ট্র্যান্ড ভেঙে গেল, এরকম হতেই পারে ডিএনএ রেপ্লিকেশনের সময় বিভিন্ন কারণে, বা এস রেজে বা নানান সময় এগুলো হয় আর কি, ঠিক আছে? তখন সেল দুইভাবে তাকে রিপেয়ার করতে পারে। একটা হচ্ছে গিয়ে নন হোমোলোগাস এন্ড জয়েনিং এর মাধ্যমে, সরাসরি যে পার্ট পাবে জয়েন করে দিতে পারে, অথবা হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে। সেক্ষেত্রে হোমোলোগাস একটা ক্রোমোজোম এর করেসপন্ডিং স্ট্যান্ডটা মতো করে টেমপ্লেট হিসেবে ইউজ করে সেটাকে কপি করে বসাইতে পারে, ঠিক আছে? জি তো স্যার। যখন এই হোমোলোগাস রিকম্বিনেশন হয় বা যেটাই হোক, মানে এই ডিএনএ রিপেয়ারের সময় সে যদি কোনো একটা পোর্শন বেশিবার কপি করে ফেলে তাহলে ওইটা রিপিট হয়ে যায়। জি স্যার। বুঝতে পারছেন জিনিসটা? জি তো স্যার। এটা যতক্ষণ পর্যন্ত নন কোডিং বা নন রেগুলেটরি কোনো পার্টে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাতে কিছু আসে যায় না আসলে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এটাই হচ্ছে মানে মূল ব্যাপারটা। বেসিক্যালি ডিএনএ রিপেয়ারের একটা সাইড ইফেক্ট হিসেবে আসে। কোনো কোনো জায়গায় বেশি বেশি ব্রেকডাউন হয়, যেমন ধরেন সেন্ট্রোমিয়ার। এটা প্রতিবার মাইটোসিস সেল ডিভিশনের সময় সেন্ট্রোমিয়ারের উপর অনেক প্রেশার পড়ে, ঠিক আছে? ওইখান দিয়ে তো ওই অ্যাস্টার ফাইবার অ্যাঙ্কর করে, সেপারেট করে, মানে সিস্টার ক্রোমাটিডকে সেপারেট করে। সো সো এই জায়গাগুলো খুব ব্রেকিং প্রোন, মানে নর্মালি ভাঙে বেশি, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তারপরে হচ্ছে ডিএনএ এর একদম লাস্ট প্রান্ত, ওইটাও হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মানে এন্ড, যেটা মানে টেলোমিয়ার শেষের দিকে এন্ড যেটা, ঠিক আছে? টেলোমেরিক এন্ড, টেলোমিয়ার বলে। এই জায়গাটাও বিভিন্ন স্ট্রেস কাজ করে ওই, কারণ অক্সিডেটিভ স্ট্রেস বা বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ওই ডিএনএ ক্রোমোজোমের টেলোমিয়ার পার্ট, অর্থাৎ একদম এন্ড পার্টেই বেশি ড্যামেজ করতে পারে ভেতরের থেকে, ঠিক আছে? তো জি স্যার। এইসব জায়গায় এই কারণে রিপিটিং সিকোয়েন্স পাওয়া যায়। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ,
অন্যান্য জায়গায়ও পাওয়া যায় কম বেশি, তো এগুলো তো বেশি পাওয়া যায় মানে সেন্ট্রোমিয়ারে এবং হচ্ছে টেলোমিয়ারে, এই জায়গায় রিপিটিং সিকোয়েন্স গুলো বেশি পাওয়া যায়, এছাড়া অন্যান্য জায়গায়ও পাওয়া যায়। তো এটা আমাদের খুব একটা হেডেক না, যতক্ষণ না পর্যন্ত এটা কোনো কোডিং বা রেগুলেটরি রিজনের মধ্যে না হচ্ছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। তো এখানে আহ, আর কি ওই স্যাটেলাইট ডিএনএর একটা পার্ট, ওটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করে ইলেকট্রোফোরেসিস করে দেখানো হয়েছে। তো দেখা যাচ্ছে যে এটা বিভিন্ন মানে রিপিটিং প্যাটার্ন, এটা ওই বিভিন্ন রেস্ট্রিকশন এনজাইমে তো বিভিন্ন রকম দেখা যাবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে কোনো কোনো রেস্ট্রিকশন এনজাইমে ক্ষেত্রে সেটা একটা লেংথের ব্যান্ড দেয়, আবার অন্যগুলোর ক্ষেত্রে আরেকটা লেংথের ব্যান্ড দেয়। এটা কোন এনজাইম সেটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি যেহেতু রেস্ট্রিকশন এনজাইমের যে রেস্ট্রিকশন সাইট, সেটা লোকেশন ভ্যারি করবে তার ইয়া অনুসারে একই সিকোয়েন্সের ক্ষেত্রে। এটুকু বুঝছেন কিনা? জি স্যার। হ্যাঁ, তো এইসব আহ, এইগুলোর মাধ্যমে মানে এটাই হচ্ছে গিয়ে আরএফএলপি বলে আর কি, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। মানে বিভিন্ন রকম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যদি একই রিপিটিং সিকোয়েন্স বা এই ধরনের মানে পলিমরফিজম সিকোয়েন্স গুলাকে কাটা হয় এবং তারপরে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়, তাহলে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাটা টুকরাগুলোর লেংথ ভ্যারি করবে পার্সন টু পার্সন। ঠিক জি আছে, স্যার। হ্যাঁ হ্যাঁ। জি তো স্যার। এখন এটা এক ধরনের পলিমরফিজম যেটা আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা ফ্র্যাগমেন্ট এর মাধ্যমে দেখতেছি। জি ঠিক স্যার। আছে, এই জন্য এটার নাম হচ্ছে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেংথ পলিমরফিজম। ঠিক আছে, জি এখন স্যার। ডিএনএ টেস্ট যেটা বলে আর কি করে, ঠিক আছে, এখানে তো ডিএনএ টেস্টে কি করে, সিকোয়েন্স বের করে, পুরো জিনোমের সিকোয়েন্স বের করে বসে এখানে বসে। এখানে সিকোয়েন্স করা আছে। হ্যাঁ, সিকোয়েন্স করে না, হয়তো সামনে কোনো এক সময় করবে, যে আরো সস্তা আরো ইজিলি অ্যাভেলেবল হয়ে গেলে হয়তো করতেও পারে, কিন্তু এখন পর্যন্ত সেটা মানে মশা মারতে কামান দাগানো যেটা আমি বলি। ঠিক জি আছে, স্যার। তো এখন পর্যন্ত যেটা করে আমার জানা মতে হচ্ছে মানে হিউম্যান জিনোমের মধ্যে 13টা সাইট আইডেন্টিফাই করা হয়েছে, যেই 13টা সাইটে কম বেশি সবারই পলিমরফিজম থাকে সারা পৃথিবীর মানুষের। ঠিক জি আছে, স্যার। ওই 13টা সাইটে, হ্যাঁ, তো ওই 13টা সাইটকে টার্গেট করে আহ, সেই মানে প্রথমে হচ্ছে গিয়ে পিসিআর করা হয়, পিসিআর করে ওই 13টা সাইট আলাদা করা হয় মানে ডিএনএ গুলোকে। ঠিক আছে, জি করে স্যার। তারপরে সেটাকে মানে অ্যামপ্লিফাই করা হয়, তারপরে ওই ফ্র্যাগমেন্ট গুলোর উপরে স্পেসিফিক রেস্ট্রিকশন এনজাইম অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, জি স্যার। করলে আহ, ওই রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট আমার ক্ষেত্রে নিয়ে ওই 13টা মার্কারের রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টের লেন্থ গুলো যা দাঁড়াবে, আপনার থেকে নিলে ওই 13টাই মিলবে না, হয়তো 2-3টা মিলতে পারে, কিন্তু ওই 13টার এক্সাক্ট মানে 13টা সাইটেই রেস্ট্রিকশন লেন্থ মিলবে, শুধু আমারটার সাথে আমারটাই মিলবে, বা আমার কোনো যদি আইডেন্টিক্যাল টুইন থাকে তার সাথে মিলবে। ঠিক আছে, জি হ্যাঁ, স্যার। বুঝতে পারছেন জি জিনিসটা? জি স্যার। হ্যাঁ, তো এই জন্য মানে 13 আউট অফ 13 ম্যাচ থাকলে তখন বলে যে ডিএনএ টেস্টে এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, আরএফএলপি যদি পুরোপুরি মিলে। বুঝছেন জিনিসটা? হ্যাঁ, কোনো সমস্যা বুঝতে অসুবিধা আছে এই জায়গায়? হ্যালো, হ্যালো, শোনা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার, কিছুক্ষণ মাঝখানে মিউট ও ছিল স্যার। আচ্ছা, কোন কোন পর্যন্ত